হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি অল নিউ 2025 রয়্যাল এনফিল্ড ক্লাসিক 650 টুইন। টাটা থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করবো, কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজের সাথে এই বাইকটায় যে সিবলিং আছে শর্ট গান বা বলতে পারেন সুপার মিটিয়র, তার থেকে কতটা ডিফারেন্ট বা বলতে পারেন বিএস এর গোল্ড স্টার 650 সাথে কম্পেয়ার করলে এই বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে, এভরিথিং ইন ডিটেল আপনাদের সাথে এই রিভিউটার মধ্যে ডিসকাস করব। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু কলকাতা বাইকার্স ও চিনার পার্ক ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের হাওড়া, হুগলি, কলকাতাতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে রয়্যাল এনফিল্ডের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, রিভিউটা শুরু করা যাক। আর প্রতিটা ভিডিওর মতন কিটা আপনাদের দেখাবো। দেখুন, রয়্যাল এনফিল্ড লোগোর সাথে ওয়েভ কি, যেরকম আমরা অন্যান্য অনেক মডেলে কিন্তু আগেও রয়্যাল এনফিল্ডে দেখেছি। সো এখানে খুব একটা যে চেঞ্জ সেরকম কিছু নয়, কিন্তু যেহেতু নতুন বাইক, এই লুকটার ব্যাপারে কথা বলবো। দেখুন, যদি ক্লাসিক 350 এখন এক্সিস্টিং মডেলের সাথে যদি আপনি ফ্রন্ট লুকটাকে মেলান না, একদম মানে অনেকটাই আপনি ওই লুকটা এখানেও দেখতে পাচ্ছেন। কিন্তু যদি আবার আপনি এখানে চাসিটা দেখেন বা যদি সাসপেনশনটা দেখেন, তাহলে কিন্তু আবার অনেকটা বলতে পারেন শর্ট গানের মতন কিন্তু আপনি এখানে ফিলটা পাচ্ছেন। ইনফ্যাক্ট যদি প্রাইস দেখেন, শর্ট গানের টপ মডেল থেকে এই টপ মডেল যদি আপনি মেলান, তাহলে মোটামুটি 26,000 কম পে করছেন। আর যদি সুপার মিটিয়রের সাথেও যদি কম্পেয়ার করেন, দুটো বাইকের যদি টপ মডেল দেখেন, তাহলে এখানে মোটামুটি 50,000 টাকা কম পে করছেন। ঠিক আছে, এবার দেখুন, ঠিক আছে, প্রাইস কম্প্যারিজন ইজ ওকে, মানে সেম সিমিলার বলতে পারেন 650cc ইঞ্জিন দিয়ে। কিন্তু দরকারটা কী ছিল? অলরেডি ক্লাসিক 350 তো আছে মার্কেটে, মোটামুটি সিমিলার লুক দিয়ে 650 আনার কী দরকার? দেখুন, 2009 মোটামুটি 15-16 বছর আগে যখন কোম্পানি ক্লাসিক 350 আর ক্লাসিক 500 লঞ্চ করেছিল, সেল একটু বেড়েছিল কোম্পানি, ঠিক আছে। আর তখন তারপরে কিন্তু অনেকটা জিনিস হয়ে গেছে। ক্লাসিক 350 অনেকটা লুক চেঞ্জ হয়েছে, তারপরে ওখানে বলতে পারেন যে ওই যে সিরিজে ইঞ্জিন চলে এসছে, তার মধ্যে এইসব জিনিসগুলো হতে হতে আবার কোম্পানি ক্লাসিক 500টাকে কিন্তু আবার ডিসকন্টিনিউ করে দিয়েছিল। সো ওই যে ডিসকন্টিনিউ করেছে, তারপরে আমাদের মধ্যে অনেকে এরকম আছে যারা চাইছে 500cc কবে লঞ্চ হবে ক্লাসিকের। তো 500cc তো নেই, কিন্তু 650cc বা বলতে পারেন 650 টুইন ক্লাসিকের কোম্পানি এখন কিন্তু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে, ওই বলতে পারেন গ্যাপটাকে এখানে ব্রিজ করার জন্য। এইবার প্রাইসের ব্যাপারটা বলি। দেখুন, তিনটে প্রাইস আপনি পাবেন, কিন্তু কালারই চেঞ্জ আছে। মেইন কোনো ফিচারে তিনটে প্রাইসের জন্য কোনো ফিচারে চেঞ্জ নেই, জাস্ট কালারই চেঞ্জ আছে। এবার দেখুন, যদি আপনি এই কালারটা দেখেন, কোম্পানি এখানে এটাকে ভ্যালাম রেড বলছে, ঠিক আছে। এর প্রাইস আপনি যদি অ্যাকর্ডিং টু কলকাতা দেখেন, তাহলে 3,92,000 পর্যন্ত আপনি এখানে অন রোড পাবেন। তারপরে আপনি বলতে পারেন 3,97,000 পর্যন্ত এর যে নেক্সট মডেল, সেটা আপনারা পেয়ে যাবেন। টপ মডেল যখন যাবেন, আমরা সবাই জানি রয়্যাল এনফিল্ড ক্রোম রুকে রাখে, তাই না, টপ মডেলটাকে। তো ব্ল্যাক আর ক্রোম কালার দিয়ে যদি আপনি টপ মডেলে যান, ওখানে 4,07,000 টাকা পর্যন্ত আপনাদের কিন্তু অন রোড পে করতে হবে। এবার অ্যাকর্ডিং টু বলতে পারেন শর্ট গান বা সুপার মিটিয়র কতটা এখানে কী প্রাইস কম পে করছেন, সেটা অলরেডি বলেছি। এবার দেখুন, এই সব কালার প্রাইস কম্প্যারিজন তো হয়ে গেছে, এবার দেখা যাক জিনিস কী কী আমরা এখানে পাচ্ছি। ফ্রন্ট ভিউ দিয়ে স্টার্ট করি। আর সব থেকে প্রথমে কিটা আমি এখানে যে অন করছি, আর এখানে দেখুন, হয়তো আপনি বুঝতে পারছেন না খুব বেশি এখন বলতে পারেন যে এখানে রোদ্দুর আসছে, কিন্তু তাও দেখুন এখানে পাইলট ল্যাম্প দুটোকে এখানে এলইডি রাখা হয়েছে। তারপর এখানে এই অল এলইডি হেডল্যাম্পের সেট আপ উইথ দিস রয়্যাল এনফিল্ড লোগো অন ইট। বলতে পারেন গুরিল্লা হোক বা হিমালয়ান বা সুপার মিটিয়র, ঠিক আছে, সবগুলোতে ইনফ্যাক্ট যদি আমি বলি শর্ট গান অনেকটাই সিমিলার, আপনি কিন্তু এখানে ওই রকমই একটা হেডল্যাম্প পাচ্ছেন, অল এলইডি হেডল্যাম্প। এবার আমি যদি এটাকে এখানে অন করি, ঠিক আছে, এরপরে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে হাই বিম লো বিম পাস লাইটের সুইচ আপনারা এখানে পাচ্ছেন। এই যে হাই বিম লো বিম অ্যান্ড দেন পাস লাইট, এরকম করে আপনারা এখানে অপারেট করতে পারছেন। এবার এটাকে এখানে অফ করি, আর তারপরে যদি দেখেন এখানে এই যে বলতে পারেন যে হ্যাজার্ড ল্যাম্পের যে সুইচটা, সেটাও আপনারা পাচ্ছেন। আর এখানে ওই রেট্রো ফিলটাকে মেনটেন করার জন্য গোল তো রাখাই আছে, সাথে এখানে বলতে পারেন অনেকটা এটাকে ফ্লেক্সিবলও রাখা হয়েছে, ঠিক আছে। তারপরে এবার এটাকেও আমরা এখানে অফ করি। আর তারপরে যেটা বলবো আপনাদের সেটা হচ্ছে 43 mm আপনারা এখানে টেলিস্কোপিক ফোক পাচ্ছেন, মোটামুটি 120 mm এখানে বলতে পারেন এখানে আপনারা সাসপেনশন ট্রাভেল পাবেন। এটা ব্যাপারে আমরা আগে চালানোর টাইমে কথা বলবো। তারপর যথেষ্ট ভালো আপনি এখানে একটা মেটালিক মাডগার্ড পাচ্ছেন। টায়ারটা যদি দেখেন, এখানে 110/90 সেকশনের টায়ার উইথ 19 ইঞ্চেস অফ স্পোক হুইল এখানে রাখা হয়েছে, ঠিক আছে। হয়তো ক্লাসিক 350 মতন এখানেও আপডেটের হিসাবে হয়তো এখানেও অ্যালোভিল আসতে পারে, কিন্তু ফর টাইমিং এখন কিন্তু আপনারা এখানে স্পোক হুইলই পাচ্ছেন। আর এটা কিন্তু টিউবলেস টায়ার নয়, এটা টিউব টায়ার, ঠিক আছে। আর তারপরে যদি আমি আপনাদেরকে বলি, এখানে ডুয়াল চ্যানেল এবিএস আপনারা পাচ্ছেন, এখন তো ক্লাসিক 350তেও আছে। আর তারপরে রয়্যাল এনফিল্ডের লোগোর সাথে এখানে আপনি ক্যালিপার পাচ্ছেন। আর তারপরে 320 mm বড় একটা ডিস্ক পাচ্ছেন উইথ দিস এবিএস প্লেট অন ইট। তাহলে এটা ব্যাপারটা হয়ে গেল। রিফ্লেক্টার তো এখানে আছেই। আর তারপরে যদি দেখেন, এখানে কিন্তু ক্র্যাশ গার্ডটাও আপনি পাবেন, ঠিক আছে, যেটা আপনাকে অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ দেখতে হবে, সেটা এখন এখানে ইনস্টল করেনি। আর তারপরে ইঞ্জিনটা যদি দেখেন, দেখুন আপনি সুপার মিটিয়র দেখছেন বা
কন্টিনেন্টাল বা শটগান মোটামুটি ওই সিমিলার ইঞ্জিন আপনারা এখানেও পাচ্ছেন, যেখানে বলতে পারেন স্টেনলেস স্টিলের লুকের সাথে এখানে এই এটাকে রাখা হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ডের এখানে 3D ব্যাপারটা আছে। বলে দিই আপনাদেরকে 648cc টুইন সিলিন্ডার SOHC এয়ার অয়েল কুল ফিলেন্টেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন। আর অয়েল কুলিংয়ের জন্য দেখতে পাচ্ছেন এখানে হালকা একটা সেটআপ যেটা আছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর পাওয়ার যদি দেখেন মোটামুটি সেমই আছে অন্যান্য 650cc ইঞ্জিনগুলোর মতন, যেটা হচ্ছে আপনি 47 PS এর অ্যাপ্রক্স পাওয়ার পাচ্ছেন আর 52.3 নিউটন মিটারের টর্ক পাচ্ছেন। এবার যদি আপনি এখানে এটাকে কম্পেয়ার করেন উইথ BSA গোল্ডস্টার 650, দেখুন পাওয়ার আপনি এখানে হালকা একটু বেশি পাচ্ছেন, কিন্তু টর্ক যদি আবার দেখেন হালকা আপনি এখানে একটু কম পাচ্ছেন, ঠিক আছে। 2 PS পাওয়ার বেশি আবার 2 নিউটন মিটার টর্ক এখানে কম ওয়েন কম্পেয়ার টু বলতে পারেন যে BSA গোল্ডস্টার 650, ঠিক আছে, অ্যাপ্রক্স আপনাদের বললাম। এরপর যদি আপনি দেখেন এখানে এই ফুট রেস্টগুলো বা যদি ব্রেক লিভারের কোয়ালিটি দেখেন এটা কিন্তু যথেষ্ট ভালো। আর তারপরে এখানে যদি রিয়ার লুকটা আপনাদেরকে দেখায়, একবার এখানে আমি বাইকটাকে অন করব, রিয়ার লুকটা যদি আপনারা দেখায়, প্রথমত দেখতে পাচ্ছেন এখানে দুই দিকে আপনি এক্সস্ট দেখতে পাচ্ছেন যেটা কিন্তু ক্রোম ফিনিশের সাথে আছে। আওয়াজটা আপনাদের শোনাচ্ছি, কিন্তু তার আগে আপনাদের বলে দিই এখানে এই যে টেল ল্যাম্প, আগেইন বলবো ক্লাসিক 350 আপনি এখানে একটা ওই লুক পাবেন। দেন এখানে এই যে সেমি ফ্লেক্সিবল বলতে পারেন টার্ন ইন্ডিকেটার্স, দেন নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টর এখানে আছে, ঠিক আছে। তারপরে যদি টায়ারটা এখানে দেখেন এটা কিন্তু ম্যাসিভ টায়ার। আর কত সেকশনের টায়ার, এই যে 140/70 সেকশনের উইথ 18 ইঞ্চেস অফ স্পোক হুইল, ঠিক আছে, কিন্তু এটা R18 মানে রেডিয়াল, সো গ্রিপটা বেটার হবে, আপনার সেফটিটা বাড়বে, এটা ব্যাপারে আগে আমরা চালানোর টাইমে বলবো। আর তারপরে যদি দেখেন এখানে যথেষ্ট বড়, ঠিক আছে, মানে পেছনের টায়ারে 300 mm এর এখানে বলতে পারেন ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, ABS এর রিং, আর এখানে ক্যালিপার দেখতে পাচ্ছেন। আর তার সাথে এখানে যে অ্যাডজাস্টেবল দুটো সাইডে কিন্তু আমরা এখানে এই যে বলতে পারেন অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার, এটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর তারপরে লেফট সাইডে বলতে পারেন এই যে বলতে পারেন সারি গার্ড দেওয়া আছে, সেম ক্রোম লুক, এখানে এক্সস্ট পাচ্ছেন, সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার, মেন স্ট্যান্ড আছে, 6 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 5 আপ, এটাও আমরা পাচ্ছি। আগে আমরা এটাকে চালিয়ে বোঝার চেষ্টা করব। কিন্তু আরেকটা জিনিস দেখুন, এখানে যদি আপনি আসেন তাহলে কিন্তু এই ক্রিমি হোয়াইট কালারের সাথে কিন্তু এই ভ্যালাম রেড, এই যে কালারটা আপনি এখানে পাচ্ছেন, আর যেখানে ক্লাসিক 650 টুইন লেখা আছে, আর এটা কিন্তু আপনি মেটালিক পাচ্ছেন, ঠিক আছে। তারপর এখানে চাসিগুলো দেখতে পাচ্ছেন, ধরে বসার জন্য পিলেনের জন্য সুন্দর, কিন্তু এখানে আপনি যে গ্র্যাব হ্যান্ডেল সেটাও পেয়ে যাবেন। এবার সিটের ব্যাপারটা বলি, এখানে আপনি এখানে এটা স্প্লিট দেখতে পাচ্ছেন। সিট হাইটটা যদি দেখেন মোটামুটি 800 mm পর্যন্ত আছে, হাইট যদি আপনার 5 পর্যন্ত হয়ে থাকে বাইকটাকে ম্যানেজ করতে আমার খুব একটা অসুবিধা হবে না। ট্যাঙ্ক যদি দেখেন এখানে এই যে রয়্যাল এনফিল্ডের এখানে বলতে পারেন স্টিকারিং করা আছে, আর এখানে এই তারপর এখানে এই ভ্যালাম রেড কালার, বাকি এখানে দেখতে পাচ্ছেন এটা একটু ওই হালকা স্পার্কলিং যে ব্যাপারটা সেটা এখানে আছে। 13.8 লিটারের ট্যাঙ্ক উইথ দিস E20 স্টিকারিং অন ইট, মানে স্ট্রেট বলতে পারেন যে এখানে এটাকে আপনি ফ্লেক্সিবল দিয়ে রান করাতে পারবেন। আর মোটামুটি 20 থেকে 25 মধ্যে আপনি এখানে কিন্তু মাইলেজ এক্সপেক্টেড। এর বাদে আপনি যদি শর্টগান বা ইন্টারসেপ্টর, কন্টিনেন্টাল বা যদি আপনি শর্টগান চালিয়ে থাকেন আপনার কত মাইলেজ আপনি পেয়েছেন নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। তারপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু কম 154 mm, কিন্তু যদি আপনি ওয়েট দেখেন এটা কিন্তু আবার বলতে পারেন যে 243 কিলোগ্রাম, ঠিক আছে। তো তারপরে যদি আমি আপনাদেরকে এখানে হ্যান্ডেলবারটা দেখাই, যথেষ্ট কিন্তু চড়া হ্যান্ডেলবার, ঠিক আছে, আবার এই ক্রোম এলিমেন্টটা রাখা হয়েছে এখানে যাতে প্রিমিয়াম ফিলটা যেন দেওয়া যায়। কিন্তু তারপর আপনাদেরকে বলি একবার অফ করে যদি অন করি, মোটামুটি ওই ক্লাসিকের ফিলটা এখানে পাচ্ছেন। পুরো একটা এখানে সোয়াইপ নেবে, স্পিডোমিটার আছে, কিন্তু এখানে ট্যাকোমিটার বা RPM মিটারটা নেই। এখানে ট্রিপার ন্যাভিগেটার আর টাইম এখানে আপনি দেখতে পাচ্ছেন। তারপরে নিউট্রাল পজিশন সেন্সার, ব্যাটারি সেন্সার, ABS সেন্সার, তারপর এখানে ইঞ্জিন ম্যাল ফাংশন লাইটটা আছে, হালকা একটু ডিজিটাল ব্যাপার আছে। ফিউল গেজ সেন্সারটা পাচ্ছেন, ইকো মোডে চালালে ইকোটা দেখিয়ে দেবে, আর গিয়ার পজিশন সেন্সার আছে, নিচে হচ্ছে আপনার ওডোমিটার দেখতে পাচ্ছি। আর তারপর ওটাকে ইউজ করার জন্য এখানে এই বাটনটা আছে, আপনি কী পাবেন এই যে টাইমটা দেখতে পাবেন, আর ট্রিপ বি কিন্তু আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। আর তার বাদে যদি দেখেন এখানে আর কী আছে চেঞ্জ করার জন্য, এখানে টগল করার জন্য এই বাটনটা আছে, হাইবি লোইং পাস লাইটের সুইচ, টার্ন সিগন্যাল, আর ফোনটা কিন্তু যথেষ্ট লাউড। আর এখানে হচ্ছে ইঞ্জিন কিল সুইচ উইথ স্টার্ট সুইচ এখানে দেওয়া আছে। এবার চলুন এর যে আওয়াজটা সেটা আমি আপনাদেরকে এখানে একবার শুনিয়ে দিই। আপনাদের কীরকম লাগলো আওয়াজটা নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর তারপরে যদি দেখেন এখানে কিন্তু মেটালিক এখানে এই যে মাডগার্ডটা এটাও আপনারা পেয়ে যাচ্ছেন। আর তারপরে বলতে পারেন যে এই রেট্রো ফিলটাকে মেনটেন করার জন্য ক্রোম লুকের সাথে ওই গোল মিরারটা কিন্তু কোম্পানি এখনও এখানে রেখে দিয়েছে। তবে দেখুন অনেকটাই বাইকের ব্যাপারে কথা বলা হয়ে গেছে যে কি আছে না আছে, চলুন রাইডে যাওয়া যাক অ্যান্ড দেন দেখি যে ওভারঅল রাইড ফিলটা বাইকের সাথে কীরকম হতে পারে। বন্ধুগণ তবে এবার রাইড রিভিউটা শুরু করবো অফ দিস অল নিউ 2025 রয়্যাল এনফিল্ড ক্লাসিক 650 টুইনের। দেখুন সিটে যখন বসছেন সিটটা ইজ কোয়াইট কমফর্টেবল, নট ভেরি সফট, নট ভেরি হার্ড। আর সিট হাইটটা দেখুন মোটামুটি 800 পর্যন্ত পাবেন। সো আপনার হাইট যদি 5.6 পর্যন্ত হয়ে থাকে একটু ইজি হবে। আর তারপর দেখুন ফ্রন্ট ফিটেড ফুটপেগ আর হ্যান্ডেলবারটা যথেষ্ট চড়া।
আর আপনি যেহেতু আপরাইট বসছেন না, আমি বলতে পারি ডেলি রাইডের জন্য, যদিও বা না হয় ডেলি রাইডের জন্য ইউজ করতে পারেন, কিন্তু যদি লং রাইডে যান না, এই যে সিটিং পজিশনটা আপনাকে হেল্প করবে, ঠিক আছে, লং রাইডের জন্য। আর সিটটা দেখুন একটু হালকা কিন্তু প্রেস হচ্ছে, ঠিক আছে, একটু কমফোর্টেবল বলতে পারেন, আর স্পেস আছে, আপনি বা পিলিয়ন কোনো অসুবিধা আপনার হবে না। তবে চলুন এবার স্টার্ট করা যাক। আর এই যে ফার্স্ট গিয়ারে, এই যে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, দেখুন 650cc ইঞ্জিন, এটাকে টানার জন্যে কিন্তু বানানো হয়েছে, আর সে টানটা কিন্তু ডেফিনেটলি আপনি ফিল করতে পারছেন। মানে 47 PS এর পাওয়ার, 52.3 নিউটন মিটার টর্ক, এটা কিন্তু যথেষ্ট আপনি বুঝতে পারছেন চালানোর সময়তে। কিন্তু একটা কথা বলবো, মানে ধরুন আপনি 200-300-350cc বাইক চালাচ্ছেন, আপনি আপগ্রেড করতে চাইছেন, আপনার কি ভয় লাগবে বাইকটা চালাতে? লাগবে না কিন্তু, ঠিক আছে। মানে হালকা যখন ইনিশিয়াল দেখছেন না, এই যে এইরকম যদি আপনি আস্তে আস্তে বাইকটাকে টানছেন, তখন এরকম যে পট করে টেনে নিয়ে চলে যাচ্ছে, ওই রকম ফিলটা কিন্তু নেই, ঠিক আছে, স্পোর্টস বাইকে যেগুলো হয় আর কি। সো এখানে কিন্তু আপনার চালাতে কিন্তু অসুবিধা হবে না। তারপরে যখন আপনি টানছেন, এই যে যখন একবার আপনি হায়ার আরপিএমে চলে যাচ্ছেন, রেভ দিচ্ছেন যখন, তখন কিন্তু ভালো টান আছে, সেটা নিয়ে প্রবলেম নেই। কিন্তু ইনিশিয়ালি আপনার টানতে মানে ভয় লাগবে না যদি আপনি ছোটো সিসির বাইক থেকে যদি এখানে আপগ্রেড করেন, তাহলে এটা কিন্তু এটা ডেফিনেটলি অনেক বড় পয়েন্ট, ঠিক আছে। আর তারপরে যেটা আমি আপনাদের বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ওভারঅল ফিল। মানে বুঝতে পারছেন যথেষ্ট আপনি আপরাইট বসেছেন, দেখুন টাকিন করে আছেন, আর ওই দেখছেন দেখুন এটা এখানে কিন্তু একটা মানে ওই রিয়াকশন হচ্ছে, ছেলেটা বারবার পেছন দিকে তাকিয়ে দেখছে, তো একটা ভালো লুক কিন্তু এই বাইকটা ডেফিনেটলি ক্যারি করছে, ঠিক আছে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ইটস ক্লাচ। দেখুন আমি বলবো যে এটা কিন্তু সফট না হার্ড না, মোটামুটি যেরকম ক্লাসিক 350-তে দেখেছেন ওই রকমই, ঠিক আছে। আর গিয়ারটা যদি দেখেন হালকা একটা এফোর্টের সাথে কিন্তু আরামসে আপ বা ডাউন শিফট হয়ে যাচ্ছে, এখানে কিন্তু খুব একটা প্রবলেম যে আপনার হচ্ছে সেটা কিন্তু একদমই নয়, মানে এটা আমি একদমই বলবো না। আর তারপরে দেখুন আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট ইটস অ্যাক্সিলারেশন, ঠিক আছে। অ্যাক্সিলারেশন টেস্টটা করে নিই, তারপরে এটার যে পারফরমেন্স সেটার ব্যাপারে আমি আপনাদেরকে আগে বা এটার ব্যাপারে আমরা ডিসকাস করবো। উইল স্টার্ট উইথ 3 হর্নস, অলরেডি হ্যাভ কেপ্ট ইট অন ফার্স্ট গিয়ার। $60 cross, let's go for 100 now. 100 also crossed, going to cross 120. Oh my god, lovely lovely। তবে বন্ধুগণ যেটা আমি বলবো সেটা হচ্ছে মানে শুরুতে একটু হয়তো আপনার ওই টাইম নেবে, ঠিক আছে, মানে টানতে, কিন্তু তারপরে যখন আপনি 60-70 উপরে চলে যাচ্ছেন, টানটা কিন্তু ইজ জাস্ট অসম, ঠিক আছে, ওটা কিন্তু কোনো বলার কথাই নয়। আর তারপরে দেখুন আমি বলবো না যে ভাইব্রেশন খুব একটা আমি এখানে বুঝতে পারছি, মোটামুটি 120-130 পর্যন্ত আপনাদের টেনে দেখিয়েছি, ভাইব্রেশন কিন্তু আপনি এখানে খুব একটা বুঝতে পারছেন না। ইনফ্যাক্ট আমি বলবো কমফোর্টেবল ক্রুজিং স্পিড যদি দেখেন, হাইওয়েতে যদি 115-20 পর্যন্ত টানেন, ওই স্পিডে যদি আপনি রাখতে পারেন থ্রটলটাকে ধরে, ওই স্পিডেও কিন্তু ক্রুজ করা যেতে পারে। আর এখানে কিন্তু আমি কোনো রকমের কোনো প্রবলেম দেখলাম না স্টেবিলিটি, ঠিক আছে, এটা কিন্তু একটা সবথেকে বড় এখানে পয়েন্ট বলতে পারেন। সো এটাও এখানে ডেফিনেটলি আপনাদের বলা আমার দরকার ছিল। আর তারপরে দেখুন এটা 650cc ইঞ্জিন, এয়ার অয়েল কুল, সো একটু আপনার ইঞ্জিন হিটিংয়ের প্রবলেম হতে পারে শুরুতে, কিন্তু একটা সার্ভিস হয়ে যাওয়ার পরে, স্পেশালি যদি আপনি লং রাইডে নিয়ে যান, আমার মনে হয় না খুব একটা আপনাদের ইস্যু হবে। কিন্তু হ্যাঁ, যদি আপনি শর্ট গান বা যদি সুপার মিটিওর বা যদি 650cc টুইনের যদি রয়্যাল এনফিল্ড অন্য কোনো বাইক চালিয়ে থাকেন, কোন সিচুয়েশনে গিয়ে আপনার এখানে ইঞ্জিন হিটিং হয়েছে যদি আপনি ফেস করে থাকেন, নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর মাইলেজ যেরকম অলরেডি আপনাদের বলেছি মোটামুটি 20 থেকে 25-এর মধ্যে আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। বন্ধুগণ আরেকটা জিনিস দেখুন, ধরুন এরকম আপনি ট্রাফিকের মধ্যে বা সিটি রাইডে করছেন, আমি এটাকে এখন সেকেন্ড গিয়ারে রেখেছি, আর দেখুন 20-তে চালাচ্ছি, তাও কিন্তু ইঞ্জিনে কোনো স্টল এখানে নেই, ঠিক আছে। আর হ্যাঁ, এটা বলতে পারি ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার পর্যন্ত হয়তো বলবে যে একটু গিয়ার চেঞ্জ করো, তারপর থার্ড গিয়ারের থেকেই বা থার্ড গিয়ারের পরেও যদি ধরে নেন, তারপরে কিন্তু আর বলছে না যে গিয়ার চেঞ্জ করতে, ঠিক আছে। মানে 100 উপরেও যদি চলে যান, তাও আপনার খুব একটা যে গিয়ার চেঞ্জ করতে হবে, 5-6 গিয়ারে যেতে হবে, সেরকম কিন্তু আপনার খুব একটা ফিল এখানে হচ্ছে না। আর বন্ধুগণ এবার এটার যে ব্রেকিং সেটাকে টেস্ট করব, মোটামুটি এটাকে 60 থেকে 80-র মধ্যে নিয়ে যাব। আর তারপরে ফ্রন্ট ব্রেক, এই যে পেছনে কে নেই দেখি ব্রেকটা করেছি, দেখুন সামনে আপনি এখানে 320 mm এর ব্রেক পাচ্ছেন। আর আমার দেখুন আমার যথেষ্ট মনে হয়েছিল, যেহেতু ওয়েটটা অনেকটাই বেশি 243 কিলোগ্রাম, হয়তো ব্রেকিংয়ে প্রবলেম হতে পারে, সেটা কিন্তু একদমই নয়। মানে এই যে ওয়েটটা, ব্রেক কিন্তু আরামসে ওটাকে কিন্তু ট্যাকেল করতে পারছে, ঠিক আছে, মানে আরামসে আপনি যখন 60-80 পর্যন্তও গিয়ে ব্রেক করছেন, তখনও কিন্তু ব্রেক আরামসে হচ্ছে। আর এরকম না যে পট করে দাঁড় করিয়ে দিচ্ছে, সেরকম ব্যাপারটা না, যথেষ্ট কিন্তু ভালোবেসে দাঁড় করাচ্ছে, কিন্তু ভালো মতন দাঁড় করিয়ে দিচ্ছে, মানে ফ্রন্ট ব্রেকেতে আপনাদের এখানে কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নয়, ঠিক আছে। আর রিয়ার যে ব্রেকটা সেটাকেও টেস্ট করে দেখি, এই যে 70-এ গিয়ে রিয়ার ব্রেক করেছে, আর এই যে টাক টাক টাক
আওয়াজটা কিন্তু এখানে এসছে, মানে এবিএসটা এখানে কাজ করছে, যদিও বা ফ্রন্টে আমি এখানে এবিএসটা বুঝতে পারিনি। আর একটা জিনিস আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, যদি আমি এরকম পুরোপুরি রাউন্ড একবার ঘুরছি, দেখুন এই যে ওয়েটটা সেটা কিন্তু আমার এখানে ফিল হচ্ছে না, ঠিক আছে। আর এই যে টার্ন রেডিয়াসটা আপনারা যদি এটাকে শর্ট গানের সাথে কম্পেয়ার করেন, ওখানে কিন্তু এই ব্যাপারটা কিন্তু এতটা ইজি ছিল না, যেটা এখানে আপনি এত ইজিলি করতে পারছেন। আর এরপরে আর একটা জিনিস দেখুন, এইরকম করে যদি আমি ঘোরাতে চাই বাইকটাকে, ঠিক আছে, এটাও কিন্তু আমি আরামসে করতে পারছি, যদিও বা কারটা এখানে দাঁড়িয়ে গেছে। এরকম করে কিন্তু আরামসে আপনি নিয়ে আসতে পারছেন। মানে আমি যখন এরকম করে কাটাতে চালাম তখন যে ওয়েট খুব একটা ফিল সেরকম কিন্তু আমার মনে হলো না। সো এই দুটো ব্যাপার কিন্তু যথেষ্ট মানে একটা বলতে পারেন গুরুত্বপূর্ণ ম্যাটার এখানে, ঠিক আছে। আর রিয়ার ব্রেকটাকে আপনাদের বলেছি, দেখুন যথেষ্ট ভালো মানে ব্রেকিং হচ্ছে কিন্তু। হ্যাঁ, ওই বলতে পারেন যে প্রোগ্রেসিভ নেচারেরই হালকা স্পিড কাট ডাউন হচ্ছে, কিন্তু স্পিডটা যে কাট ডাউন হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট বোঝা যাচ্ছে রিয়ার ব্রেক। আর চলুন এবার তবে রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে একবার একসাথে, রিয়ারের সাথে সাথে পরেই আমরা ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করে দেখি। এই যে 90-তে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট, ও যথেষ্ট ভালো। আই এম রিয়েলি ইমপ্রেসড উইথ দ্য ব্রেকিং অফ দিস বাইক। মানে বাইকের ব্রেকটা কিন্তু যথেষ্ট ভালো, এখানে ওভারঅল ব্রেকিংটা আপনি এখানে যথেষ্ট ভালো পাবেন। আর তারপরে যদি সাসপেনশনটা বলি, দেখুন আমার মনে হয় যেরকম আমি অলরেডি বলেছি আপনাদেরকে, অ্যাক্সেলারেশনের টাইমে যে হাই স্পিড, টপ স্পিড, ইনফ্যাক্ট হালকা কর্নারিংটা আপনাদের এখনই আমি দেখিয়েছি, ওখানেও কিন্তু আমার খুব একটা মানে অসুবিধা বোধ হয়নি, ঠিক আছে। যথেষ্ট ভালো সাসপেনশন রেসপন্স। আর এই যে হালকা ফুলকা যদি আপনি এরকম করে মানে ধরুন গাড্ডা বা এই যদি বাম্পগুলোর ওপর দিয়েও যান না, দেখুন এরকম যে খুব বেশি ঝটকা দিচ্ছে তা নয়, কিন্তু আমি এটা ডেফিনেটলি বলতে পারি যদি আপনি বেশি গাড্ডার মধ্যে দিয়ে যান তখন কিন্তু হালকা ঝটকাটাও ফিল হবে। ছোটোখাটো এরকম যেরকম বাম্প ছিল বা ছোটোখাটো গাড্ডা ঠিক আছে, বেশি যদি আপনি ডিপ পটলে যান তখন কিন্তু আবার ঝটকাটা আপনার কিন্তু ডেফিনেটলি ফিল হবে, ঠিক আছে। সো এটা ছিল অ্যাবাউট সাসপেনশন, মানে বলতে পারেন ইন এনি অফ দ্য ইন্ডিয়ান রোড কন্ডিশন আপনাকে হেল্প করবে। স্পেশালি দেখুন আমি অফ রোডিংয়ের জন্য খুব বেশি মানে এটাকে রেফার করবো না, ঠিক আছে, কিন্তু যদি আপনি অন রোড চালান তাহলে কিন্তু যথেষ্ট ভালো সাসপেনশন বা ব্রেকিং রেসপন্স আপনি পাবেন, এটা আমি বলতে পারি। আর তারপর আর একটা ব্যাপার যেটা বলবো, ওভারঅল হ্যান্ডলিংয়ের জন্য এরকম যখন করছেন, আমি অলরেডি বলেছি ওয়েট কিন্তু সুন্দর, এখানে যে মানে 240-এর ওপরে ওয়েট আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আর বাইক আপনার কথা শুনছে, আপনার কন্ট্রোল আপনি লুজ করছেন না, রিয়ার ভিউ মিরর দিয়ে লুক যথেষ্ট ভালো আপনি এখানে পাচ্ছেন। আর তারপরে ব্রেকিংটা তো ভালো বলেছি, অ্যাক্সিলারেশনটাও যথেষ্ট ভালো, সেটা আপনাদের অলরেডি বলেছি। আর তারপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে এখানে দেখুন রাইডার কমফর্টটা যথেষ্ট ভালো, যেহেতু হ্যান্ডেল বারটা না, দেখুন ক্লাসিক 350 থেকে আমি বলবো না যে খুব বেশি চেঞ্জ, কিন্তু তাও আমার যেটা মনে হচ্ছে যে একটু বেশি যেন হ্যান্ডেল বারটা উঁচুতে আছে, হালকা একটু উঁচুতে আছে ক্লাসিক 350 থেকে, মানে ইটস কমপ্লিটলি মাই ফিল, ঠিক আছে, এটা নাও হতে পারে। বাট হ্যাঁ, সেজন্য বলতে পারেন যে যেহেতু আপনি যথেষ্ট আপরাইট বসছেন, পিলিয়নের জন্য ভালো এখানে বসার জায়গা আছে, আপনার জন্য ভালো বসার জায়গা আছে, ঠিক আছে, আর যথেষ্ট কমফোর্টেবল। ওই জন্য দেখুন সিটি রাইডে খুব বেশি না চালানোই ভালো, যথেষ্ট মানে বড় সিসির ইঞ্জিন, কিন্তু যদিও বা চালাতে পারবেন, কোনো অসুবিধা আপনার হবে না। কিন্তু আমি এটা বলবো যদি লং রাইডে যান স্পেশালি, আর এরকম যদি ভালো রাস্তাতে চালান, আমার মনে হয় যথেষ্ট ভালো আপনি এখান থেকে একটা রেসপন্স পাবেন। তার বাদে এখানে যে ট্রিপার ন্যাভিগেটর ওটা তো আছেই আপনাদের জন্য, যদি আপনাদের এমন কোনো রাস্তা ট্রাভেল করতে হয় যেখানে আপনি রাস্তা চেনেন না, আপনি এখানে ব্লুটুথে কানেক্ট করে দিন, এখানে আপনি সেই জিনিসটা ইউজ করতে পারছেন। সো ওভারঅল বলবো যথেষ্ট ভালো। তবে চলুন, অনেকটা কথা বলা হয়ে গেছে বাইকটার ব্যাপারে, কি আছে না আছে, এবারের যাওয়া যাক এর কনক্লুশন অ্যান্ড দেন দেখি যে এই বাইকটাকে যদি এর কম্পিটিশন, স্পেশালি যদি আমি গোল্ডস্টার 650-র সাথেও কম্পেয়ার করি বিএসে, তাহলে এই বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। বন্ধুগণ, তবে এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক যে বাইকটা কেনা কতটা ঠিক হবে। দেখুন বলতে পারেন শর্ট গানের তুলনায় 26,000 টাকা কম, আর মিটিওরের সুপার মিটিওরের তুলনায় এখানে 50,000 টাকা কম পে করছেন, অলরেডি আপনাদেরকে বলেছি। দেখুন বাইকটা চালিয়ে যেটা আপনার ফিল হবে না, যে ইনিশিয়াল যখন আপনি হালকা টানছেন খুব একটা আপনার ভয় লাগছে না, পট করে টেনে নিয়ে আগে চলে যাচ্ছে না, কিন্তু যখন হাই আরপিএমে যাচ্ছেন, একটু রেভ করছেন, তখন কিন্তু আবার টানছেও বাইকটা, ঠিক আছে। আর তারপরে যদি দেখেন সাসপেনশনটা যথেষ্ট ভালো, অ্যাক্সিলারেশনটাও যথেষ্ট ভালো আপনাকে এখানে ফিল করাচ্ছে, ব্রেকিংটাও কিন্তু অ্যাকচুয়ালি ভালো। আর এই যে সিটিং পজিশন বা বলুন সিট বা বলুন এই যে রাইডার পজিশন, অ্যাকচুয়ালি কিন্তু সিটি রাইডের জন্য যদিও বাইকটা খুব বেশি ইউজ করা উচিত না, করতে পারেন আপনি, বিকজ 650cc বাইক মাইলেজ খুব একটা পাবে না, কিন্তু লং রাইডে যখন যাচ্ছেন এই যে হ্যান্ডেল উঁচু, সিটটা যথেষ্ট কমফোর্টেবল বোথ ফর রাইডার অ্যান্ড পিলিয়ন। এবার পিলিয়নের জন্য অ্যাজ অ্যাক্সেসরি বা আফটার মার্কেট গিয়ে যদি একটা ব্যাকরেস লাগিয়ে নেন, লং রাইড এটা আরও হেল্প করবে। তো এই জিনিসগুলোর জন্য আমার মনে হয় যদি আপনি এখানে 4 লাখ 5,7 আপনার যদি বাজেট থাকে, আমার মনে হয় এই বাইকটা কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু আপনার বাজেট যদি 20-30 হাজার টাকা কমও থাকে, এখানে কিন্তু বিএসের গোল্ডস্টার 650 আসছে, ওখানে কিন্তু আবার লিকুইড কুল ইঞ্জিন। দেখুন এবার এটা মানা হয় যে লং রাইডে গেলে লিকুইড কুলটা একটু বেশি প্রেফারেবল, বিকজ ইঞ্জিনকে বেশি এফিশিয়েন্টলি কুল করে। কিন্তু দেখুন ওখানে বলতে পারেন যে আপনার এখানে যে ইঞ্জিনের পাওয়ার টর্ক সেটা কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। এবার ওখানে কিন্তু আবার সিঙ্গেল বলতে পারেন ওখানে সিলিন্ডার ইঞ্জিন দেওয়া আছে। দেখুন ওখানে আপনি ইনিশিয়ালটা একটু ভালো পাবেন এটা থেকে, কিন্তু টপ স্পিডে যদি যান তখন কিন্তু আবার এই বাইকটাকে আপনি কিন্তু বেটার পারফরমেন্স দেবে আপনাকে,
ঠিক আছে। সো আমি বলতে পারি যদি আপনার বাজেট 20-30 হাজার টাকা কমেও থাকে আপনি কিন্তু BSA 650 গোল্ড স্টারও যেতে পারেন, ভালো একটা বাইক। কিন্তু যদি আপনার এই লুকটা পছন্দ হয়ে থাকে, যদি আপনার ক্লাসিকে স্পেশালি যে লুকটা পছন্দ হয়ে থাকে, লং রাইডের জন্য যেতে চান, ভালো একটা বলতে পারেন রাইডার পজিশন, আপনি ভালো ফিচার চাইছেন, ভালো হ্যান্ডলিং, আর এই লুকটা আগেন বলবো একটা ভারী ভারকামি লুকটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, আমার মনে হয় এই বাইকটা কিন্তু আপনার 20-30 হাজার টাকা বেশি দিয়েও কিন্তু একটা ভালো বলতে পারেন আপনার কাছে প্রোডাক্ট রয়্যাল এনফিল্ড প্রডিউস করছে, যদিও বা আপনি এটাকে BSA 650 গোল্ড স্টারের সাথেও যদি কম্পেয়ার করেন তাহলে। ঠিক আছে, দেখুন এবার বাইকটার মধ্যে কি আছে না আছে বলতে পারেন ওয়াক অ্যারাউন্ড, রাইড রিভিউ, কম্প্যারিজন উইথ 650 গোল্ড স্টার সব কিছু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। এবার আপনার কি মনে হচ্ছে রিভিউটা শোনার পরে, আপনি কি এই বাইকটা কিনবেন নাকি শর্টগান নাকি সুপার মিটিয়র নাকি গোল্ড স্টার 650 BSA, কোনটা আপনি কিনবেন নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, চ্যানেলটা কিন্তু নতুন, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।